দ্য স্টোরি টাইম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ মহাষষ্ঠী। আপনাদের সবাইকে জানাই মহাষষ্ঠীর প্রীতি ও শুভেচ্ছা। দুর্গাপুজো আর কলকাতা এ যেন একে অপরের পরিপূরক। কিন্তু এখন তো গোটা বিশ্বের বাতাসে সংক্রমণের আশঙ্কা। সব জায়গার মতো এদেশেও শুধু ধাওয়া করে বেড়াচ্ছে মৃত্যু ভয়। করোনা ভাইরাস এ একটি মারণ ভাইরাস, যেন বদলে দিয়েছে সারা বিশ্বের ছবি। তাই জুলাইয়ের মাঝামাঝিতেও কলকাতায় নেই পুজোর প্রস্তুতির তৎপরতা। সব জায়গাতেই যেন ভয়ঙ্কর অসুখের মোড়কে একটি অনিশ্চয়তা ঘুরে বেড়াচ্ছে। আজকের নিবেদিত গল্পের সাথে বাস্তবের অনেকটাই মিল রয়েছে। আজকের গল্প পতিতা। এই শব্দটা শুনলেই মনে হয় এটা সভ্য সমাজের সাথে ঠিক মেলে না। কিন্তু সবাই পতিতা নিজের ইচ্ছাই হয়ে থাকে না, কেউ কেউ পরিবার রক্ষার্থেও হয়ে থাকে। তাহলে চলুন আজ আমরা এই কাহিনীটি শুনি, তারপর বিচার করব সত্যিই কি সব দোষ মেয়েটিরই ছিল। এই দুপুরবেলায় ডাউন লোকাল ট্রেনের একেবারেই ভিড় নেই। স্পন্দন যে কম্পার্টমেন্টে জানালার ধার ঘেঁষে বসে আছে সেখানে মাত্র 10-12টি প্যাসেঞ্জার। তারা এধারে ওধারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দুপুরের দিকে 2-1 ঘন্টা বাদ দিলে সাবান লাইনের ট্রেনগুলোতে সূঁচ গলাবার জায়গা থাকে না। এখন কামরাগুলো এমনিই ফাঁকা, ইচ্ছে করলে শুয়েও যাওয়া যায়। এই সময়টা কোনো দিন বাড়ি ফেরে না স্পন্দন। আচমকা অফিসে স্ট্রাইক হয়ে যাওয়ায় করার কিছুই ছিল না। এয়ার কন্ডিশন সিনেমা হলে গিয়ে কোনো বিদেশি রোম্যান্টিক ছবি টবি দেখে ঘন্টা 3 আরামে কাটিয়ে দেওয়া যেত, কিন্তু ফিল্ম দেখতে আজ ভালো লাগছিল না। কলকাতা থেকে 30 কিলোমিটার দূরে বীরপুরের নতুন টাউনশিপে বাড়ি করেছে স্পন্দনরা। এই লাইনের সে একজন ঝানু ডেইলি প্যাসেঞ্জার। সকালে 8:25 ট্রেন ধরে কলকাতায় আসে, ফেরে 6:40 কি 7:08 ডাউন লোকালে। একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ছোট মাপের একজন এক্সিকিউটিভ সে। স্পন্দনের বয়স 28-29, 6 ফুটের মতো হাইট, মেথিন টান টান চেহারা, স্পোর্টসম্যানদের মতো দারুণ স্বাস্থ্য, গায়ের রং বাদামি, চুল ব্যাক ব্রাশ করা, পরনে দামি সাফারি স্যুট। এখনও বিয়ে টিয়ে হয়নি স্পন্দনের। এ নিয়ে বাড়ি থেকে নিয়মিত চাপও দেওয়া হচ্ছে, কিন্তু মনস্থির করে উঠতে পারেনি সে। আরও 2-3টে বছর ভারহীন ফুরফুরে জীবন কাটাতে চায় স্পন্দন, তারপর ওই ব্যাপারে ভাবা যেতে পারে। আসলে ভেতর থেকে কোনো রকম তারাই অনুভব করে না সে। সচ্চরিত্র যুবক হিসেবে বীরপুরে স্পন্দনের বেশ সুনাম। তার বিরুদ্ধে এই নতুন শহরে কোনো দিন তেমন কিছু শোনা যায়নি। জানালার বাইরে দূর মনস্কের মতো তাকিয়ে আছে স্পন্দন। শিয়ালদা থেকে 3-4 কিলোমিটার যেতে না যেতেই দুধারে অবারিত সবুজ ধান ক্ষেত, কানায় কানায় ভরা খাল, খালের ওপর বাঁশের সাঁকো, সাঁকোর মাথায় মুনি ঋষিদের স্টাইলে বসে থাকা মাছরাঙা কি বক, মাথার ওপর দিয়ে বাতাস চিরে চিরে বুনো পাখির ঝাঁক উড়ে যাচ্ছে। দূরে দূরে পেন্সিলের আঁচড়ের মতো একাত্রা আবছা গ্রাম। এক একটা স্টেশন আসে, 8 মিনিটও থামে না ট্রেনটা। অসব্যস্ত 2-4 জন প্যাসেঞ্জার নামিয়ে কয়েকজনকে তুলে আবার দৌড় লাগায়। আকাশের গায়ে বহেমিয়ান কিছু মেঘ, আদিগন্ত ধানের ক্ষেত, পাখি টাকি। একটানা এই দৃশ্যাবলী দেখতে দেখতে একসময় কামরার ভেতর মুখ ফেরায় স্পন্দন। আর তখনই দেখতে পায় 3-4টে রোয়ের পর কোনাকুনি একটা জানালার পাশে বসে আছে স্নিগ্ধা। লক্ষ্য করে স্নিগ্ধা পলকহীন তার দিকেই তাকিয়ে আছে। হয়তো অনেকক্ষণ সে ওভাবে তাকে দেখে যাচ্ছে। স্পন্দন টের পায়নি। স্নিগ্ধার বয়স 25-26 মতো। গায়ের রং কালোও না ফর্সাও না, দুয়ের মাঝামাঝি। মুখ ডিম্বাকৃতি, ছোট্ট কপালের ওপর ঘন চুলের ঘের। চুল অবশ্য লম্বা নয়,
কাঁধ পর্যন্ত ছাঁটা, বড় বড় টানা চোখ প্রতিমার কথা মনে করিয়ে দেয়। গলাটি যেন নিখুঁত ফুলদানি। নিটোল হাত দুটি কাঁধ থেকে সোজা নেমে এসেছে, আঙুল লম্বাটে, পাতলা ঠোঁট, ম্যানিকিওর করা নখ। স্নিগ্ধা পরনে এই মুহূর্তের রঙিন সিনথেটিক শাড়ি, স্লিপলেস ব্লাউজ, পায়ে হালকা ফ্যাশনেবল স্লিপার, গলায় সরু চেন। বুকের যে লকেটটা ঝুলছে সেটা মনে হয় ছোট্ট একটা নৌকো। কতদিন পর স্নিগ্ধাকে এত কাছ থেকে দেখল স্পন্দন। 5-6 বছর তো নিশ্চয়ই। তখন তার মুখ ছিল আরও ভরাট, মসৃণ ত্বক থেকে দ্রুতি বেরিয়ে আসতো যেন। চুল খুলে দিলে কোমর ছাপিয়ে যেত। একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যায় স্নিগ্ধার সমস্ত চেহারায় কালচে স্বরের মতো একটা ছোপ পড়েছে। চোখে মুখে পৃথিবীর যাবতীয় ক্লান্তি। মুখে সেই ভরাট ভাবটা আগের মতো নেই, সেখানে ভাঙচুর শুরু হয়ে গেছে। কণ্ঠার হাড় খানিকটা ফুঁড়ে বেরিয়েছে। দৃষ্টিতে আর নিষ্পাপ সারল্য নেই, সেখানে 100 রুক্ষতা, হয়তোবা আক্রোশ। তাকিয়ে থাকতে থাকতে ভীষণ অস্বস্তি হচ্ছিল স্পন্দনের। চোখ দুটো সরিয়ে আবার যে জানালার বাইরে তাকাবে তাও পারছিল না। জাদুকারীর মতো রহস্যময় কোনো শক্তিতে স্নিগ্ধা তার চোখ দুটিকে নিজের চোখের ভিতর আটকে রেখেছে। রোজ এই লাইনে সকালে কলকাতায় গিয়ে সন্ধ্যায় ফিরে আসে স্পন্দন। আগেই তার কানে এসেছে স্নিগ্ধাও নাকি নিয়মিত কলকাতায় যায়, কিন্তু অনেক দিন তার সঙ্গে দেখা হয়নি। হয়তো তার যাতায়াতের সময় আলাদা। আজ এতকাল বাদে দুপুরের এই ফাঁকা ট্রেনে স্নিগ্ধার সঙ্গে হঠাৎ দেখা হয়ে যাওয়াটা যেন অদৃশ্য নিয়তির নির্দেশ। স্বয়ংক্রিয় কোনো নিয়মে কখন যে স্পন্দন তার মুখোমুখি এসে বসে নিজেই জানে না। কতদিন পর এত কাছে এসে বসল স্পন্দন। 5 বছর তার হবে। স্নিগ্ধার শরীরে অল্প স্বল্প ভাঙচুর শুরু হয়েছে ঠিকই, কিন্তু এখনও থেকে গেছে অভ্রান্ত তীব্র আকর্ষণ, অবিকল যেমনটা ছিল 5-6 বছর আগে। স্পন্দনের হৃৎপিণ্ডে হাজারটা ঘোড়া ঝড় তুলে ছুটতে থাকে। তার নিঃশ্বাস গাঢ় হয়ে আসে। হঠাৎ স্পন্দন বলে, আজ অনেক দিন পর তোমার সঙ্গে দেখা হলো। স্নিগ্ধা স্থির চোখে তাকিয়েই আছে। তার চাউনি বুঝিয়ে দেয় পৃথিবীর কাউকেই সে বিশ্বাস করে না। আস্তে মাথাটা সামান্য হেলিয়ে অত্যন্ত নিষ্প্রিয় ভঙ্গিতে বলে, হ্যাঁ। অথচ একসময় রোজ আমাদের দেখা হতো। তারপর বলতে বলতে হঠাৎ থেমে যায় স্পন্দন। স্নিগ্ধা উত্তর দেয় না। স্পন্দনের কথাটা ঠিক। বছর 6 আগে পর্যন্ত বীরপুরে তাদের পাড়াতেই বাড়ি ভাড়া করে থাকতো স্নিগ্ধারা। স্পন্দনের বাড়ির পর খানিকটা ফাঁকা জায়গা, তারপর ওদের ছোট্ট একতলা বাড়ি। বাড়িওয়ালার বদলির চাকরি, আজ দিল্লি, কাল হায়দ্রাবাদ, পরশু বরোদা, এই করে অনবরত ছুটতে হতো তাকে। স্নিগ্ধারা গোটা বাড়িটা নিয়ে থাকতো। চমকে দেওয়ার মতো কোনো ব্যাকগ্রাউন্ড নেই স্নিগ্ধাতে। সাদা মাটা মিডল ক্লাস ফ্যামিলি যেমন হয়, অবিকল তাই। স্নিগ্ধারা 3-4 ভাই বোন। স্নিগ্ধা সবার বড়। এছাড়া বাবা মা। বাবা একজন প্রাইভেট ফার্মে মাঝারি ধরনের কাজ করতেন। অঢেল টাকা পয়সা, পর্যাপ্ত আরাম না থাকলেও অভাব ছিল না। স্নিগ্ধারা ছিল স্পন্দনের সবচেয়ে কাছের প্রতিবেশী। দুই বাড়ির লোকজনদের মধ্যে মেলামেশা, যাতায়াত ছিল যথেষ্ট। রক্তের সম্পর্ক না থাকলেও ওরা প্রায় আত্মীয়র মতোই। স্পন্দন যখন সায়েন্স কলেজে এমএসসি পড়ছে, তখন স্নিগ্ধা বীরপুর কলেজে বিএ ফার্স্ট ইয়ারে। যৌবনের সেই গোড়ার দিকে স্পন্দন আর স্নিগ্ধার মনে হয়েছিল পরস্পরকে ছাড়া বেঁচে থাকার মানেই নেই। হয়তো তারা যা চেয়েছিল একদিন তো পেয়ে যেত। দুই বাড়ির অভিভাবকদেরও সেই রকম ইচ্ছেই যে ছিল মোটামুটি, তা তারা জানত।
কোথাও কোনো বাধা ছিল না। শুধু সায়েন্স কলেজ থেকে বেরিয়ে স্পন্দন একটা চাকরি টাকরি করবে আর স্নিগ্ধার বিয়েটা পাশ করা, তারপরই হয়তো দুবাড়ির মা বাবারা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিতেন। কিন্তু ভবিষ্যতের যে ছকটি তারা কেটে রেখেছিল সেটা খুবই ক্ষণস্থায়ী। তাদের ঠুনকো স্বপ্ন একদিন তছনছ হয়ে যায়। স্পন্দন সবে সায়েন্স কলেজ থেকে বেরিয়েছে আর স্নিগ্ধার সেকেন্ড ইয়ার চলছে। হঠাৎ অফিসে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় স্নিগ্ধার বাবার। হাসপাতাল বা নার্সিংহোম পর্যন্ত তাকে নিয়ে যাবার সুযোগ পাওয়া যায়নি। বাবার মৃত্যুর পর স্নিগ্ধাদের সংসার একেবারে অথৈ জলে গিয়ে পড়ে। স্পন্দনের বাবা মা যতটা পেরেছেন করেছেন। স্নিগ্ধার বাবার অফিস থেকে তার পুরানো লোন টোন কেটে প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটির টাকা যা পাওয়া গিয়েছিল তাতে কিছুদিন খুঁয়ে খুঁয়ে কাটতে থাকে। কিন্তু এভাবে তো চিরদিন চলে না। স্নিগ্ধা কলেজ ছেড়ে দিয়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে আর কলকাতার অফিস পাড়ায় ঘুরতে লাগলো। কিন্তু তার আত্মীয় স্বজনদের ভেতর কেউ মিনিস্টার বা এমপি নেই যে চাইলেই চাকরি জুটে যাবে। স্পন্দন তাকে অনেকবার বুঝিয়েছে বিয়েটা অদ্ভুত পাশ করা অত্যন্ত জরুরি। একটা ডিগ্রি না থাকলে চাকরি বাকরি অসম্ভব। স্নিগ্ধা সেটা ভালো করেই জানত। কিন্তু সংসার যখন ডুবে যাচ্ছে, পড়াশোনা চালানোর মতো শৌখিনতা তার মানায় না। অবশ্য স্পন্দন এবং তার বাবাও স্নিগ্ধার একটা কাজের জন্য একে ওকে ধরেছে। কিন্তু তারাও সাধারণ মধ্যবিত্ত। তাদের সামর্থ্য আর কতটুকু? ক্ষমতাবান আত্মীয় স্বজন বা জানাশোনাও তাদের তেমন কেউ নেই যাকে ধরলে কাজ হয়। এদিকে হাতের টাকা ফুরিয়ে গিয়েছিল স্নিগ্ধাদের। কয়েক মাস বাড়ি ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালা উঠে যাবার জন্য নোটিশ দিয়েছে। নিজেদের সংসার চালিয়ে 5-6 জনের আরেকটি পরিবার টানা অসম্ভব, বিশেষ করে স্পন্দনদের পক্ষে। তাদের বাড়িতেও বাবা ছাড়া তখন আর কারোর চাকরি টাকরি হয়নি। যতদিন স্নিগ্ধার বাবার প্রভিডেন্ট ফান্ডের টাকা ছিল তার সঙ্গে স্পন্দনদের সাহায্য মিলিয়ে জোড়াতালি দিয়ে কোনো রকমে তারা চালিয়ে নিচ্ছিল। কিন্তু হাতের টাকাটা ফুরিয়ে যাবার পর সংসার প্রায় অচল হয়ে যায় স্নিগ্ধাদের। এদিকে যথেষ্ট সহানুভূতি সত্ত্বেও ক্রমশ স্পন্দনের বাবা মা বিরক্ত হতে শুরু করেছিল। নিজেদের সংসার বাঁচিয়ে তবে তো অন্যের সম্বন্ধে উদারতা দেখানো যায়। পরের দিকে স্নিগ্ধাদের বাড়ি কেউ এলে মুখ গম্ভীর হয়ে যেত স্পন্দনের বাবা মার। এই সময় 2 বছরের একটা ট্রেনিং নিতে হায়দ্রাবাদ চলে যায় স্পন্দন। যাবার আগে স্নিগ্ধাকে বলেছিল কোনো রকমে কষ্ট করে 2 বছর যেন কাটিয়ে দেয় সে। ট্রেনিংয়ের পর ফিরে এলে ভালো কিছু একটা সে পাবে, তখন আর দুশ্চিন্তার কারণ থাকবে না। হায়দ্রাবাদে গিয়ে ট্রেনিং পিরিয়ডে স্পন্দন যে অ্যালায়েন্স পেত তাতে টাইটই তার খরচাটাই চলে যেত। তা থেকে বাঁচিয়ে যে কিছু পাঠাবে তার উপায় ছিল না। হায়দ্রাবাদে যাবার পর স্নিগ্ধাকে সপ্তাহে 1খানা চিঠি লিখত স্পন্দন। প্রথম 1টা মাস নিয়মিত উত্তর পেয়েছে সে। তারপর থেকে স্নিগ্ধার চিঠি বন্ধ হয়ে যায়। স্পন্দন খুবই উদ্বিগ্ন হয়ে ওঠে। মাকে চিঠি লিখে স্নিগ্ধার সম্পর্কে জানতে চেয়েছিল সে। মা উত্তর দিতেন ঠিকই, কিন্তু স্নিগ্ধার ব্যাপারে একটি লাইনও লিখতেন না। অনেকবার লেখার পর মা বলেছিলেন স্নিগ্ধারা তাদের পাড়া থেকে উঠে গেছে, তাদের নতুন ঠিকানা তার জানা নেই। আর যে কথাটা লিখেছিলেন সেটা খুবই মারাত্মক। এরপর থেকে স্নিগ্ধার সম্পর্কে স্পন্দন যেন মাথা না ঘামায়। স্নিগ্ধা এমন কিছু কাণ্ড করেছে যা মা হয়ে তার পক্ষে লেখা সম্ভব নয়।
স্পন্দন একবার ভেবেছিল হায়দ্রাবাদ থেকে সেই মুহূর্তে বীরপুর ফিরে আসবে, কিন্তু মিডল ক্লাস মানসিকতা তাকে ফিরতে দেয়নি। হায়দ্রাবাদের এই ট্রেনিংটা তাকে অনেক কিছুই দেবে, ভালো চাকরি, ভবিষ্যতের নিরাপত্তা, এমনকি বিদেশে যাবার সুযোগ। এটা হাতছাড়া করা যায় না। একটি মেয়ের চেয়ে এই ট্রেনিং অনেক বেশি মূল্যবান। তবে স্নিগ্ধার জন্য চাপা একটা কষ্ট তার বুকের ভেতর থেকেই যায়। 2 বছর পর হায়দ্রাবাদ থেকে ফিরে স্নিগ্ধাদের সম্পর্কে সব খবরই পেয়ে যায় স্পন্দন। একসঙ্গে পুরোটা কেউ তাকে বলেনি, টুকরো টুকরোভাবে তার কাছ থেকে সে যা শুনেছে জোড়া লাগালে এরকম দাঁড়ায়। চাকরি বাকরি না পেয়ে শেষ পর্যন্ত সেই পুরনো রাস্তায় নেমে গেছে স্নিগ্ধা। সংসার বাঁচাবার জন্য সে রোজ কলকাতায় গিয়ে হোটেলে হোটেলে রাত কাটিয়ে আসে। নিজের শরীরের দামে ভাই, বোন এবং মাকে রক্ষা করতে চেষ্টা করছে। এতে নতুনত্ব কিছু নেই, সেই পুরনো গল্প, পুরনো সমস্যা। প্রথম প্রথম ব্যাপারটা গোপনই ছিল। জানাজানি হবার পর পাড়ার লোকেরা জোর করে স্নিগ্ধাদের তুলে দেয়। এমন একটি মেয়ে থাকলে আবহাওয়া দূষিত হয়ে যাবে। তাড়িয়ে দেওয়ার পর বীরপুরের উত্তর দিকে শেষ মাথায় স্নিগ্ধারা একটা বাড়িতে উঠে যায়। সব জানার পর বিষাদে মন ভরে গেছে স্পন্দনের। ভেবেছে তখনই স্নিগ্ধার কাছে ছুটে যায়, কিন্তু বাধাটা এসেছে নিজের ভেতর থেকেই। তার চরিত্রে বিস্ফোরণ ঘটাবার শক্তি বা সাহস কোনোটাই নেই। নেহাতি সব দিক বাঁচিয়ে নিজের সুনাম এবং ভবিষ্যৎ রক্ষা করে যদি কিছু করা যায়, এমনই মাঝারি মাপের অত্যন্ত সাধারণ মধ্যবিত্ত যুবক সে। স্নিগ্ধা নরকের যে লেভেলে নেমে গেছে, সেখান থেকে তাকে তুলে আনার শক্তি বা দুর্জয় সাহস স্পন্দনের নেই। স্নিগ্ধার কাছে তার আর যাওয়া হয়নি। নিজের সুরক্ষিত দুর্গে দাঁড়িয়ে স্নিগ্ধার জন্য তার কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু এই কষ্টের তীব্রতা ক্রমশ ফিকে হয়ে গেছে। হায়দ্রাবাদ থেকে ফেরার পর বেশি দিন বসে থাকতে হয়নি। 3 মাসের মধ্যেই মাল্টিন্যাশনাল কোম্পানিতে এক্সিকিউটিভের পোস্ট পেয়ে যায় স্পন্দন। তারপর এতদিন বাদে ফাঁকা ট্রেনের কামরায় স্নিগ্ধার সঙ্গে দেখা হলো। স্পন্দন এবার জিজ্ঞেস করলে, কেমন আছো স্নিগ্ধা? স্নিগ্ধার মুখ আগের মতো নিরাসক্ত। আবেগশূন্য গলায় সে বলে, বেঁচে আছি। একটু চুপ করে থাকে সে, তারপর আবার শুরু করে, আপনি তো বেশ ভালোই আছেন মনে হচ্ছে। আপনি শব্দটা স্পন্দনের কানে সামান্য ধাক্কা দিয়ে যায়। সে বলে, ভালো আর কি, একটা চাকরি পেয়েছি, সেটাই করে যাচ্ছি। কিন্তু কিন্তু তুমি একসময় আমাকে তুমি করেই বলতে। হয়তো বলতাম, ঠিক মনে পড়ে না। পড়লেই বা কি? বলে অদ্ভুত হাসে স্নিগ্ধা। সে কি ইঙ্গিত দিয়েছে বুঝতে অসুবিধা হয় না স্পন্দনের। ভেতরে ভেতরে অস্বস্তি বোধ করে। একবার ভাবে নিজের সিটে ফিরে যায়, কিন্তু স্নিগ্ধার শরীরে এখনও এমন প্রবল আকর্ষণ রয়েছে যা দুর্দান্ত কোনো শক্তিতে তাকে মুখোমুখি বসিয়ে রাখে। স্পন্দন সামনের দিকে অল্প ঝুঁকে বলে, হায়দ্রাবাদ থেকে তোমাকে রেগুলার চিঠি লিখেছি। প্রথম দিকে তোমার উত্তর পেলেও তাকে থামিয়ে দিয়ে স্নিগ্ধা বলে ওঠে, ওসব কথা থাক। আপনি নিশ্চয়ই জানেন
আপনাদের পাড়া থেকে আমাদের গায়ের জোরে তুলে দেওয়া হয়েছিল। কারণটাও আপনার অজানা নেই। এরপর আপনাকে চিঠি লেখার কোনো মানে হয়? স্পন্দন হকচকিয়ে যায়, বলে। তবুও স্নিগ্ধা উত্তর দেয় না। তার কপাল সামান্য কুঁচকে যায় শুধু। অনেকক্ষণ চুপচাপ। তারপর স্নিগ্ধা হঠাৎ জিজ্ঞেস করে, হায়দ্রাবাদ থেকে কবে ফিরেছেন? বছর চারেক হবে। কেননা এরপর নিশ্চয়ই একটি মারাত্মক প্রশ্ন করে বসবে স্নিগ্ধা। বীরপুর তো খুব বড় শহর নয়, আর স্নিগ্ধার এতই দুর্নাম যে তার বাড়িটা সবাই চেনে। খোঁজ খবর নিয়ে একবারও কি সেখানে যেতে পারত না স্পন্দন? অস্বস্তি এবং উৎকণ্ঠায় শ্বাস আটকে যায় তার। স্নিগ্ধা শুধু বলে, ও, কিন্তু সেই ভয়ানক প্রশ্নটা আর করে না। একটু অপেক্ষা করে স্পন্দন ফুসফুসের আবদ্ধ বাতাস আস্তে আস্তে বার করে দিয়ে কী ভেবে সে একেবারে আলাদা প্রসঙ্গে চলে যায়। এই দুপুরবেলা কোত্থেকে ফিরছো? প্রশ্নটা অপ্রয়োজনীয়। স্পন্দন ভালো করেই জানে স্নিগ্ধা কোথা থেকে ফিরছে, কিন্তু অন্য পক্ষের যেখানে আদৌ কৌতূহল নেই, শুধুই গভীর অনাসক্তি, সেখানে কথা চালিয়ে যেতে হলে কিছু না কিছু বলতেই হয়। স্নিগ্ধা বলে, আর কোত্থেকে? কলকাতায় গিয়েছিলাম, সেখান থেকেই ফিরছি। জেনে শুনেও স্পন্দন জিজ্ঞাসা করে, তুমি কি রেগুলারই কলকাতায় যাও? না গিয়ে উপায় কি? বেচা কেনার অত বড় বাজার আর কোথায় পাবো? স্নিগ্ধা সঠিকভাবে কি বলতে চায় বুঝতে না পেরে সম্প্রদান বলে, বাজার মানে? এদিকে ইলেকট্রিক ট্রেন ঝড় তুলে মাঠ ঘাট ধানক্ষেত পেরিয়ে যেতে থাকে। স্নিগ্ধা বলে, বাজার মানে বাজার। বলতে বলতে ঝপ করে গলা নামিয়ে দেয়। নিজেকে রোজ আমি ওখানে বেচতে যাই। হঠাৎ সমস্ত চরাচরের ওপর আশ্চর্য স্তব্ধতা নেমে আসে। ট্রেনের শব্দ, বাইরে উল্টোপাল্টা হাওয়ার আওয়াজ বা হকারদের হাঁকাহাঁকি, কিছুই যেন শুনতে পায় না স্পন্দন। এত স্পষ্ট করে কঠিন সত্যতা স্নিগ্ধা যে বলতে পারে তা ছিল অভাবনীয়। অনেক পাল্টে গেছে সে। কিছুক্ষণ বাদে ট্রেন একটা স্টেশনে এসে থামলে চমকে ওঠে স্পন্দন। প্ল্যাটফর্মে পাথরের ফলকে বাংলা, হিন্দি এবং ইংরেজিতে নাম লেখা রয়েছে উদয়পুর। উদয়পুরের পরই বীরপুর, মাঝখানে 4 কিলোমিটার দূরত্ব। এই রাস্তাটুকু পেরুতে ইলেকট্রিক ট্রেনের 5 মিনিটও লাগবে না। স্পন্দন ভাবে এখনই তার উঠে পড়া উচিত, কেননা বীরপুরে পৌঁছে স্টেশনে চেনা জানা কেউ যদি স্নিগ্ধার সঙ্গে তাকে নামতে দেখে, তার পরিণতি সুখকর হবে না। অথচ এবারও নিজের সিটে ফিরে যেতে পারছিল না সে। ট্রেন ছেড়ে দেয়। বুকের ভেতর হৃৎপিণ্ডের প্রবল উত্থান পতন অনুভব করতে করতে স্পন্দন বলে, তোমার সঙ্গে আর কি দেখা হবে না? না। শত চোখে শুধু তাকিয়ে থাকে। স্পন্দন টের পায় তার স্নায়ুমণ্ডলী এই মুহূর্তে প্রচণ্ড উত্তেজনায় টান টান হয়ে যাচ্ছে। বলে, কাল বিকাল 5:30টার সময় আমি ওয়েট করব। তুমি কি আসবে? মানে বুঝতেই পারছো, বীরপুরে দেখা করাটা। ঘাড় ঈষৎ কাত করে স্নিগ্ধা। তার চোখে আগুনের ফুলকির মতো কিছু একটা দেখা দিয়েই মিলিয়ে যায়। সে অত্যন্ত শান্ত গলায় বলে, আমার সময়ের কত দাম তা আপনাদের ধারণা আছে? কি উত্তর দিতে যাচ্ছিল স্পন্দন, কিন্তু ট্রেনের স্পিড আচমকা কমে যাওয়ায় চমকে জানালার বাইরে তাকায়। আর তখনই খানিকটা দূরে বীরপুর স্টেশনের লাল বাড়িটা
তার চোখে পড়ে। কয়েক সেকেন্ডের ভেতর ট্রেন ওখানে ছেড়ে যাবে। শশব্যন্তে থরমর করে উঠে দরজার দিকে পা বাড়ায় স্পন্দন। স্নিগ্ধা তাকিয়েই ছিল। স্পন্দনের মনোভাব বুঝতে তার অসুবিধা হয় না। চাপা কর্কশ গলায় ডাকে, শুনুন। থমকে দাঁড়িয়ে যায় স্পন্দন। স্নিগ্ধা বলে, আমি খুব খারাপ, কিন্তু আপনি আমার চেয়ে অনেক খারাপ। বলে আঙুল বাড়িয়ে দরজা দেখিয়ে দেয়। যান। ঊর্ধ্বশ্বাসে দরজার দিকে এগিয়ে যায় স্পন্দন। ট্রেন স্টেশনে থামতে না থামতেই লাফিয়ে নেমে প্ল্যাটফর্মের ওপর দিয়ে ছুটতে থাকে। পেছন ফিরে তাকাতে তার আর সাহস হয় না। এতক্ষণ আপনারা শুনছিলেন পতিতা, গল্প পাঠে মনিকা, স্নিগ্ধার চরিত্রে অর্ণা এবং গল্পের সূত্রধর ও স্পন্দনের চরিত্রে আমি অজিত। আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে। আর এরকমই আরও বিভিন্ন স্বাদের গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। আর একটা কথা, পুজোতে অবশ্যই আনন্দ